সুপ্রিয় দর্শক, প্রেক্ষাপট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মানুষের অর্থ সঞ্চয়ের অন্যতম জায়গা হলো ব্যাংক। ব্যক্তিগত কিংবা প্রতিষ্ঠানের অর্থ নিরাপদে রাখার অন্যতম স্থান ব্যাংক, কিংবা ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে অর্থ প্রাপ্তির অন্যতম প্রধান উৎস হলো ব্যাংক। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা ব্যাংকের ওপর মানুষের আস্থা কমিয়েছে। শুনতেছি যে কিছু কিছু ব্যাংক নাকি দেউলিয়া হয়ে যেতেছে, মানে এদের গ্রাহককে টাকা দিতে পারে না। টাকা গেল কোথায়? কারণ গ্রাহক টাকা তো ব্যাংকে, তো তাকেও টাকা তারা পাবে না। এটা তো হয় না। আমি আপনার কাছে টাকা রাখছি, এই টাকাটা আপনি আমারে দিবেন না, প্লাস আপনি পাবো না, এটা তো নিয়ম না। ব্যাংক হচ্ছে আত্মবিশ্বাসের জায়গা, যেখানে মানুষ নিজের ইনভেস্টমেন্ট রেখে নিশ্চিন্তে ঘুম যায়। নাহলে তো মানুষ বাসায় টাকা রাখতো, তাইলে করে কি ব্যাংকে আমানত হিসেবে রাখে এই টাকাটা, যাতে তার নিরাপদ থাকে। এবং অনেকে রিটার্ন পায়, রিটার্ন বলতে ইন্টারেস্ট পায় না, কিন্তু আলটিমেটলি যদি তার ইনভেস্টমেন্টটা ফেরত পায় সেটা হলো তার ইয়ে। এখন যদি সেই টাকা ফেরত না, এটা তো আসলে অনেক দুঃখজনক। যেহেতু ব্যাংকিংয়ে আপনার গত 16-17 বছর না আরও আগে থেকে নৈরাজ্য চলতেছে, ব্যাংক তো ব্যাংকের নিয়মে চলতেছে না, তাই না? সব কিছুর মধ্যে রাজনীতি, সব কিছুর মধ্যে দলবাজি, সব ধ্বংস হয়ে গেছে। তার মধ্যে ব্যাংকিং সেক্টরও একটা। এই তো অনেকে রাখছে তার মেয়ের বিয়ে শাদীর জন্য টাকাটা সেভিংস রাখছে, সে এখন ধরেন তার টাকাটা সে পাচ্ছে না রীতিমতো, সেও অসহায়। কারণ টাকা কোনো ব্যাংকই টাকা দিতে পারতেছে, যেমন ফার্স্ট সেক্টর ব্যাংক বলেন, অন্য ব্যাংকগুলো কেউই টাকা দিতে পারতেছে না। আমার রাখা টাকা আমার আমানত, ওখানে রেখে আমরা তো নিরাপদ না সাধারণ জনগণ। কারণ এখন তো জনগণ অসহায়, কারো কাছে বইলে তো কোনো কিছু পাওয়া যাচ্ছে না। কারণ গেলে ব্যাংকের কাছে ঘুরলে আমার নিজের টাকা আমি পাচ্ছি না। এখন সবারই খুব অবস্থা খারাপ। ব্যাংকে রাখা টাকা যদি আপনি আপনার প্রয়োজনে তুলতে না পারেন, আমানতের বিপরীতে ঠিকমতো মুনাফা না পান, অথবা আপনার ব্যবসায় বিনিয়োগে আর্থিক প্রতিষ্ঠানের সাহায্য সহযোগিতা না পান, তবে সেই আর্থিক প্রতিষ্ঠান দুর্বল, অকার্যকর। সম্প্রতি এরকম বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠানকে শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এরকম দুর্বল দেউলিয়া প্রায় 5টি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে প্রশ্ন উঠেছে, এই সিদ্ধান্ত কি বর্তমান সংকটকে মোকাবেলা করতে পারবে, নাকি আবার নতুন করে কোনো সমস্যার জন্ম দিবে? অনেকগুলো টাকা দিয়ে আসলে বিনিময়ে দেয়া হয় একটি কাগজ, যা লেনদেনের প্রমাণপত্র হিসেবে থেকে যায় গ্রাহকের কাছে। মানুষের কাছে বিশ্বাস এবং আস্থার ভরসার স্থল ব্যাংক। আধুনিক বিশ্বে ব্যাংক অপরিহার্য প্রতিষ্ঠান। ব্যাংক ছাড়া একটি দেশের অর্থনীতি কল্পনাও করা যায় না। অর্থনীতির চালিকা শক্তি হলো ব্যাংক। ব্যাংকে সাধারণ মানুষ তার উপার্জিত অর্থ রাখে নিরাপত্তা এবং মুনাফার জন্য। গ্রাহকের আমানত নিরাপদ রাখা থেকে শুরু করে সেই অর্থ বিনিয়োগ করে ঋণ দিয়ে মুনাফা অর্জন করে ব্যাংক। এই ঋণের টাকায় হয় বিনিয়োগ, বাড়ে কর্মসংস্থান, অর্থনীতি সচল থাকে। গ্রাহক আর ব্যাংকের সম্পর্ক পারস্পরিক আস্থা এবং বিশ্বাসের। ব্যাংকিং ব্যবসার মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস এবং আস্থা। আপনি দেখেন, আপনার টাকা আপনি পরিচিত না এমন একটি প্রতিষ্ঠানে যে জমা রেখে আসছেন, কেন? তার উপর বিশ্বাস বা আস্থা আছে বলে তো। এখন যখন এই বিশ্বাসের চির ধরে, তখনই ব্যাংকিং ব্যবসা আর স্মুথলি চলতে পারে না। এর বিরূপ প্রভাব পড়ে সামগ্রিক অর্থনীতিতে। সাম্প্রতিক সময়ে দেশের ব্যাংকিং খাত নিয়ে নানামুখী আলোচনা সমালোচনা। কেন এত আলোচনা? পদ্মা ব্যাংকের উদাহরণটাই যদি নেন, পদ্মা ব্যাংক কী করেছে? সে ইন্ডিভিজুয়াল ডিপোজিটের থেকে তাদের ডিপোজিটের একটা মেইন সোর্স ছিল ইনস্টিটিউশনাল ডিপোজিট, বিশেষ করে সরকারি ডিপোজিট। এবং ক্লাইমেট চেঞ্জে যে অনেক ফান্ডিং এসছে বাইরে থেকে, এগুলি সব ডিপোজিট গেছে পদ্মা ব্যাংকে। তো এটা হলো যে এই মানে টাকাটা জোগাড় করে না প্রতিষ্ঠানকে সামনে রেখে, এবং সেটা নিয়ে তারপর নিজের লাভের জন্য হয় দেশে তারা ব্যবহার করেছেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এগুলো বাইরে পাচার হয়ে গেছে। কাজেই ওই স্পন্সর যারা ছিলেন এই প্রতিষ্ঠানগুলোর, মূলত তারাই এই সুবিধাটা পেয়েছেন। এখানে আবার আরও অনেক ধরনের কাহিনী আছে। মানে কয়েকটা প্রতিষ্ঠানে আমরা যখন প্রথমে কাজ শুরু করেছিলাম, তখন আমরা যখন ভিজিটে গিয়েছিলাম, তখন বলল যে এখানে প্রচুর কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে কিন্তু বেশ ভালো
পদ দেয়া হয়েছে, ভালো বেতন দেয়া হয়েছে, কিন্তু বলা হয়েছে যে আপনাদের অফিস করতে হবে না, কাজ করতে হবে না, শুধু আপনাদের আইডি নাম্বারটা, এনআইডি নাম্বারটা আমরা ব্যবহার করব। ওই এনআইডি নাম্বার ব্যবহার করে তাদেরকে ঋণ দেওয়া হয়েছে। কারণ আইন অনুযায়ী মালিকরা সরাসরি নিজের প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে পারেন না, বা মালিকের সাথে আত্মীয়তা আছে, তাদেরকে আপনি রিলেটেড পার্টি যেটা বলে, তাদেরকে আপনি ঋণ দিতে পারেন না। তো এই বিভিন্ন এনআইডি ব্যবহার করে তাদেরকে ঋণ দেওয়া হচ্ছে। এগুলো তো স্ক্যাম, জালিয়াতির। প্রয়োজনের তুলনায় অনেক বেশি ব্যাংক একদিকে যেমন তৈরি করে অসুস্থ প্রতিযোগিতা, অন্যদিকে সৃষ্টি করে দুর্বল ব্যাংক। এসব দুর্বল ব্যাংক কেবল আমানতকারীদের অর্থই নয়, দেশের অর্থনীতিকেও ফেলেছে গভীর সংকটে। এসব ব্যাংকের মধ্যে প্রায় 1 ডজন ব্যাংকের ফরেনসিক অডিটে পাওয়া যায় ভয়াবহ সব তথ্য। সবচেয়ে বড় কাজ যেটা ওনারা করেছেন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, এবং সংস্কারের প্রক্রিয়াতে সকলেই একমত হবেন বাংলাদেশ ব্যাংক এগিয়ে আছে, এবং সেখানে ওনারা যে ফরেনসিক করেছেন, আসলেই যে আমাদের মন্দ ঋণের পরিমাণ কত এটা বের করেছেন। দেখুন, ওনারা মন্দ ঋণের পরিমাণ মানে দেখা গেল 10-15% থেকে বেড়ে 30-এর উপরে চলে গেল। সকলে না বুঝে আবার সমালোচনা করলো, ও দেখো ওর মন্দ ঋণ বেড়ে গেছে। আসলে যে ওইটা যে লুকানো ছিল, ওটাকে যে উন্মোচন করা হয়েছে, এই কৃতিত্বটা ওনাদেরকে অনেককে দেয় নেই আর কি। তো এই প্রতিষ্ঠানগুলোর প্রকৃত আর্থিক অবস্থা কতটা খারাপ সেটা তাদের যে ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস, তার ভিত্তিতে যাচাই করা সম্ভব ছিল না, মানে তথ্যের বিকৃতি ছিল অনেক। এবং এই ব্যালেন্স শিটের পিছনে যে তথ্যগুলি আছে সেইগুলো ছিল না। তো এইগুলো বের করার জন্য আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান দিয়ে, আর্নেস্ট ইয়াং এবং কেপিএমজিকে দিয়ে এই 5টা ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি রিভিউ, গুণগত এই তাদের যে সম্পদগুলি আছে সেগুলো গুণগত মানটা নির্ধারণ করা হলো। প্রায় ধরেন 3 মাস লেগেছে এই কাজটা শেষ করতে। এই তথ্যটা মার্কেটে যখন প্রচারিত হয়, ওই সকল ব্যাংকের আমানতকারীদের মধ্যে একটা আতঙ্ক দেখা দেয়। তারা তাৎক্ষণিকভাবে তাদের আমানত উত্তোলনের চেষ্টা করে ব্যাংকগুলোর কাছ থেকে। আপনারা জানেন যে পৃথিবীর কোনো ব্যাংকের পক্ষেই, তাদের যত সবল ব্যাংকই হোক, তার আমানতকারীরা যদি একযোগে টাকা উত্তোলন করার চেষ্টা করে, ওই ব্যাংকের পক্ষে সকল আমানতের দাবি পরিশোধ করা সম্ভব হয় না। এরকম পরিস্থিতিতে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। প্রথমে আমানতকারীদের স্বার্থ রক্ষায় 60,000 কোটি টাকা তারল্য সহায়তা দেয় বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক এক্ষেত্রে হস্তক্ষেপ করে, এবং হস্তক্ষেপের প্রাথমিক ধাপ হিসেবে ব্যাংকগুলোতে লিকুইডিটি সাপোর্ট দেয়। ব্যাংকগুলোকে এইভাবে লিকুইডিটি সাপোর্ট দেওয়া ইকোনমির জন্য মোটেও শোভনীয় বা মানে ফলদায়ক কিছু না। অতএব কেন বাংলাদেশ ব্যাংক সহায়তা করলো? শুধুমাত্র যে এনআরকি সৃষ্টি হলো সোসাইটিতে, এটা দমন করার জন্য। কত আপনি টাকা দিবেন? আজকে 12টা ব্যাংকে 52,000 কোটি টাকা ছাপিয়ে লিকুইডিটি সাপোর্ট দেওয়া হয়েছে। আপনি কি বারবার টাকা ছাপাবেন? তাহলে কি ইনফ্লেশন কন্ট্রোল করতে পারবেন আপনি? এখন নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। ব্যাংকিং খাতে গ্রাহকের আস্থা ফেরাতে 5টি দুর্বল ইসলামী ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্সে একটি মানে ধারা সংযোজক আছে যে কোনো ব্যাংক যদি তার ব্যবসা স্বাভাবিকভাবে টিকিয়ে রাখতে সক্ষম না হয়, তবে অন্য কোনো ব্যাংকের সাথে তা মার্জ করে যাওয়ার আইনি ভিত্তি তৈরি করা হয়। তো এইভাবে 5টি ইসলামী ব্যাংক, যেগুলো প্রত্যেকটাই যেহেতু ইসলামী ব্যাংক, শরিয়া ভিত্তিক ব্যাংক, এই 5টা দুর্বল ব্যাংককে একীভূত করে একটা প্রচেষ্টা গ্রহণ করা উদ্যোগ নেওয়া হয়েছে যে এগুলোকে যদি একীভূত করে একটি ব্যাংকে রূপান্তর করা যায়, তবে এটা কিছুটা সবল হবে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক নিয়ে হতে যাচ্ছে ইউনাইটেড ইসলামী ব্যাংক। গ্রাহকের গচ্ছিত টাকা ঋণ দেয়া হয়েছে নাম সর্বস্বদের, যা রীতিমতো লুটতরাজ।
একীভূত 5টি ব্যাংকের মধ্যে 3টি ব্যাংকের খেলাপি ঋণের হার ছিল 90%। যেই পরিমাণ ঋণ খেলাপি হয়ে গেছে তার তুলনায় খুব উল্লেখযোগ্য একটা সংখ্যা হবে বলে মনে হয় না। তারপরেও ইভেন যেটা ধরেন 100 টাকার জামানত আছে, সেটা নিলামে দিলে কেউ আগ্রহী হবে কিনা এটাও কিন্তু নিশ্চয়তা নাই। আমরা দেখেছি ইদানিংকালে ইসলামী ব্যাংক কিছু চেষ্টা করেছিল, লোকজন ভয় পায়, বিশেষ করে জমি, বিল্ডিং, এই রিয়েল স্টেট প্রপার্টিজ। কারণ যাদের সম্পদগুলি আপনি বাজারে দিচ্ছেন নিলাম, তারা তো অত্যন্ত ক্ষমতাশালী ব্যক্তি, এখন ক্ষমতাচ্যুত আছেন। 5 বছর পরে, 10 বছর পরে কি হবে এটার তো কোনো নিশ্চয়তা নাই, এবং তখন এসে চ্যালেঞ্জ করলে তো আপনি একটা ঝামেলায় পড়ে যেতেন। কে যেতে চায় টাকা খরচ করে একটা ঝুঁকির পথে? খেলাপি ঋণ, নজিরবিহীন অনিয়ম এবং পরিচালক পর্ষদের স্বেচ্ছাচারিতায় এই ব্যাংকগুলো এবং আরও কিছু ব্যাংক প্রায় দেউলিয়া। প্রথম হলো, একটা ব্যাংকার কিন্তু সহজে চায় না খারাপ লোন দিতে। প্রথমত ম্যাক্সিমাম ব্যাংকার, আপনার যদি ব্যাংকিং কমিউনিটি 40,000 লোক আছে বা 40 লাখ লোক ব্যাংকে, 61টা ব্যাংকে কাজ করে, 40 লাখ হবে না, অ্যারাউন্ড 15 লাখের মতো 61টা ব্যাংকে কাজ করে। এদের মধ্যে ধরেন কি সবাই খারাপ না, হাতে কোনো অল্প কিছু। সমস্যাটা হয় হলো পর্ষদ নিয়ে। পর্ষদ যখন ডিকটেট করে তখন ব্যাংকারকে বাধ্য হয়, বিকজ সে তার চাকরির নিশ্চয়তা চায়। তারল্য ঘাটতি, ঋণ কেলেঙ্কারি, অর্থ লুট আর মানি লন্ডারিং দেশের ব্যাংক খাতকে করেছে সংকটাপন্ন। বাংলাদেশে টাকা পাচার হয়েছে, আমরা সবাই বলছি, জানি অনেক টাকা পাচার হয়ে গেছে। এই টাকাগুলো পাচার হচ্ছে কিভাবে? আপনি হুন্ডি করে $1 মিলিয়ন নেওয়া কোয়াইট ডিফিকাল্ট, হুন্ডি করে, বা মিলিয়ন পাউন্ড, ইউরো, হোয়াট এভার ইন দ্য ফর্ম অফ কারেন্সি। কিন্তু ট্রেড বেস মানি লন্ডারিংটা হয়েছে দেশে। এখানে দায়িত্ব কার ছিল? ব্যাংকারের ছিল, সেন্ট্রাল ব্যাংকের ছিল। আজকে কিন্তু সেন্ট্রাল ব্যাংকের সিস্টেম যেটা আছে, যে আমি যদি আজকে যে কোনো শাখায় এলসি খুলি, সেটা সাথে সাথে রিপোর্টিং হয়ে যাচ্ছে সেন্ট্রাল ব্যাংকে, মনিটরিং করতে। তাহলে মনিটরিং ব্যবস্থা আছে, কিন্তু দেয়ার ওয়াজ নেগলিজেন্স, হোয়াট এভার ইউ ক্যান সে, অ্যাকশন হয়নি। এখন ধরেন এই যে ট্রেড বেস মানি লন্ডারিং এর জন্য তো আপনি শুধু যে লোন নিচ্ছে তাকে দায়ী করলে হবে না, ব্যাংকারও দায়ী। আমারও তো দায়িত্ব আছে যে আজকে কমোডিটি প্রাইস আমি দেখতে পারি, যে কোনো কিছুর প্রাইস উই ক্যান ভেরিফাই থ্রু দ্য গুগল সার্চ, থ্রু বিভিন্ন ইন্ডেক্স আছে, দেখতে পারি। বাংলাদেশের এইচএস কোড, ট্যারিফ গাইডলাইন আছে। আমি যে জিনিসটা ইন্টারন্যাশনাল দাম আছে, ধরেন একটা মেশিনারির দাম আছে $50,000, আমি ওভার ইনভয়েসিং করছি $70,000 বা $1,00,000, আমার ডলারটা পাচার হয়ে যাবে। তাহলে কে এটা নিচ্ছে দায়িত্ব? বাংলাদেশ ব্যাংক অ্যাজ ওয়েল অ্যাজ সেন্ট্রাল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, যারা কিনা এলসি খুলতেছে। 2025 সালে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় 6,67,000 কোটি টাকা। 2024 সালের তুলনায় যা ধীরে ধীরে বেড়েছে 3,19,000 কোটি টাকা। যারা ঋণ খেলাপি করেছে তাদের মধ্যে দু রকম আছে। একরকম হলো ইচ্ছাকৃত, আরেকটা হলো অনিচ্ছাকৃত। অনিচ্ছাকৃত যারা, যেমন ধরেন হঠাৎ করে আপনি টাকার দাম, ডলারের দাম বাড়িয়ে দিয়েছেন, ও ডলারে ঋণ নিয়েছিল, এখন তার টাকায় ঋণের পরিমাণ অনেক বেড়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। বা একটা লস হয়েছিল, তখন তার সুদ জমেছে, সে সুদের উপর সুদ হতে হতে এখন একটা অসম্ভব মাত্রায় সুদ হয়ে গেছে। বা এমন একটা লস হয়েছিল যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বা বাজার কোভিডের সময় নষ্ট হয়ে গেছিল, অথবা ট্রাম্পের শুল্কের কারণে বাজার নষ্ট হয়েছিল, অথবা একটা স্ট্রাইক ধর্মঘটের কারণে তার সংকট হয়েছে। এই ধরনের যারা ঋণ খেলাপি, তাদেরকে সুযোগ দিতে হবে যাতে তারা তাদের সংকট থেকে উত্তীর্ণ হয়ে, এবং তারা যেহেতু লাক্সারি করে, চুরি করে, পাচার করে ঋণ খেলাপি নয়, সেই জন্য তাদেরকে সুযোগ দিলে তারা তাদের ব্যবসা পুনরুদ্ধার করে ঋণটা শোধ করতে রাজি আছে, এবং তাদের সঙ্গে একটা চুক্তিতে আসতে হবে। দেশের অর্থনীতিতে এত বড় আঘাত এনেছে বেসরকারি 5টি ইসলামী ব্যাংকের পাশাপাশি ডজনের বেশি বেসরকারি ব্যাংক। এই 5টি ব্যাংক ছাড়াও আরও বেশ কিছু ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি রিভিউ করা হয়েছে। তাদের অ্যাসেট যেভাবে কোয়ালিটি বলা হচ্ছে, আসলে কোয়ালিটিটা সেই ধরনের নাকি তার কোয়ালিটি আরও খারাপ, এইটার প্রকৃত অবস্থাটাকে এটা যাচাই করার জন্য অডিট করা হয়েছে। এবং বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে প্রকারান্তে সবকটি ব্যাংকেরই অ্যাসেট কোয়ালিটি রিভিউ করা হবে। যে সকল ব্যাংক শক্তিশালী ব্যাংক হিসেবে সোসাইটির কাছে পরিচিত, তাদেরও শক্তি কতটুকু
সেটার প্রকৃত জাজমেন্টটা করার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক সবারই একুয়ার করাবে। গ্রাহকের আমানত সঞ্চয় করে লুটেরাদের হাতে সেই অর্থ তুলে দেয়া ব্যাংকের ফিরিস্তি তুলে ধরতে চায় প্রেক্ষাপট। এক্সিম ব্যাংক খেলাপি ঋণ 48.20%, ইউনিয়ন ব্যাংক খেলাপি ঋণ 97.80%, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক খেলাপি ঋণ 96.37%, গ্লোবাল ইসলামী ব্যাংক খেলাপি ঋণ 95.10%, সোশ্যাল ইসলামী ব্যাংক 48.20%। প্রেক্ষাপট সরেজমিনে দেউলিয়া হওয়ার পথে এসব ব্যাংকের কার্যক্রম অনুসন্ধানের মাঠে। এই গ্রাহক এসেছেন পদ্মা ব্যাংকে। ব্যাংক কর্মকর্তার টেবিলে বসে আছেন দীর্ঘক্ষণ। মাত্র ৮৬,০০০ টাকা তুলতে ৯ মাস অপেক্ষা করতে হচ্ছে তাকে। আমি এলাম পদ্মা ব্যাংকে একটা ডিপিএস করছিলাম 3 বছরের। এটা ম্যাচুরিটি হয়েছে আজ প্রায় 9 মাস। 9 মাস ধরে খালি আইতেছি যাইতেছি, কোনো খালি কয় দিবে দিবে দিবে, 1 টাকাও আর দিচ্ছে। এখনও যে কবে দিবে এটাও জানি না। ব্যাংকের চেয়ারে টেবিলে নেই ব্যাংক কর্মকর্তা। গুলশানে পদ্মা ব্যাংকের এই শাখার চিত্রই বলে দেয় কতটা নাজুক অবস্থায় চলছে ব্যাংকটি। একজন গ্রাহক জানান তার আমানত তুলতে কতটা বেগ পেতে হচ্ছে তাকে। তারা বলতেছে যে তাদের তো অন্যান্য ব্যাংক তো বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা পাইছে, তারা তো পায়নি। তাদের যেগুলি ছিল তারা কিছু দিয়ে টিয়ে মোটামুটি এখন আর তাদের কাছে ক্যাশ নেই, বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা ছাড়া তারা দিতে পারবে। গুলশানে পদ্মা ব্যাংকের বিশাল এই ভবনের নিচতলা ও দোতলা জুড়ে ব্যাংকিং কার্যক্রম চালাচ্ছে শাখাটি। ভেতরে যেতেই ক্যাশ কাউন্টার শুনশান, নেই কোনো গ্রাহক। বেহালার করুণ সুর এখানকার শাখা ম্যানেজারের সুরে। গুলশানি ইউনিয়ন ব্যাংক, নিচে এটিএম বুথ, নেই কোনো গ্রাহক। ব্যাংকটির ভেতরে কি অবস্থা? দেখা মিলল করুণ চিত্র। বড় পরিসরে থাকা ব্যাংকারদের ব্যস্ত চেয়ার টেবিলে অল্প কজন কর্মকর্তা দিয়ে চলছে ব্যাংকের কার্যক্রম। কষ্টের কথা বলতেও দ্বিধায় এখানকার কর্মকর্তারা। দেখলাম অনেক এমপ্লয়ি নাই, নতুন করে প্রতি বছর ব্যাংকিং প্রতিটা ব্যাংকে তো বিভিন্ন এমপ্লয়ি, এক একটা ব্যাংকে গ্রাহক কি অবস্থা? নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। বিশাল অট্টালিকা জুড়ে ব্যাংকটির নাম। রাস্তা থেকে তাকালে ব্যাংকটির উপর গ্রাহকদের আস্থা ফিরবেই, কিন্তু না, এই ব্যাংকটির চিত্র দৈন্যদশায় স্থান নিয়েছে। ব্যাংকটির নিচে থাকা এটিএম বুথ, নেই কোনো গ্রাহক, বন্ধ বুথের মেশিন। আসি ভাই, এখানে আসি, বলা যাবে না ভাই, প্লিজ। দূর থেকে দেখা যাচ্ছে পরিপাটি করে সাজানো ব্যাংকটির এটিএম বুথ। নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের দেখলে মনে হবে এখানকার গ্রাহকদের নিরাপত্তা দিতে তারা ব্যস্ত। আসলে তার উল্টো চিত্র ফুটে উঠেছে এখানেও। নেই কোনো গ্রাহক, বন্ধ এটিএম বুথ, নেই কোনো টাকা। সোশ্যাল ইসলামী ব্যাংকের চিত্র আরও করুন। মতিঝিলে সিটি সেন্টারের বাহিরে তাকালে ব্যাংকটির গ্রাহকদের উপস্থিতি লক্ষ্য করা যায়, কিন্তু সেখানেও গ্রাহকদের মাঝে হতাশার সুর। এটিএম বুথে নেই টাকা। কর্মকর্তাদের টেবিলের সামনে বসে থাকলেও নেই আগের মতো অর্থ লেনদেনের ব্যস্ততা। ইসলামী কয়েকটা ব্যাংকের অবস্থা ভালো না, আর ব্যবসার অবস্থা ভালো বলার মতো কোনো পরিবেশ নাই। হ্যাঁ, ওই সমস্যা আছে। সমস্যা না থাকলে তারা 5,000 টাকা সপ্তাহে 5,000 টাকা বলে নেওয়ার জন্য। আমি কিছুদিন আগে এক্সিম ব্যাংকে গেছিলাম, আমাদের একটা পার্টি 55,000 টাকা চেক দিছিল। তো ওইখান থেকে বলতেছে যে আমরা তো এত টাকা দিতে পারবো না, 3,000 4,000 টাকা একটা গ্রাহককে দিচ্ছে আর কি। গ্রাহকের আমানত পেতে যেখানে ভোগান্তি আর নিশ্চয়তার অভাবে হাঁটা, সেখানে কতটা সফল হবে মার্জার বা একীভূত? একীভূত মার্জারের মাধ্যমে প্রথম যে আমাদের টার্গেট সেটা হচ্ছে এই বিশ্বাসের জায়গাটা আবার সৃষ্টি করা। গ্রাহকের সাথে ব্যাংকারের যে
বিশ্বাসের যে ভিত্তি, যার উপর ভিত্তি করে আসলে ব্যাংকিং ব্যবসা পরিচালিত হয়, সেই ভিত্তিটা যাতে পুনরায় গঠন করা যায়, সেটা আমাদের মূল উদ্দেশ্য। এই ব্যাংকগুলো যে অবস্থায় ছিল, সেই অবস্থায় থাকলে কি ঘটতো সেটার সাথে কিন্তু আমাদের তুলনা করা উচিত। মার্জারের কি ফলাফল হতে পারে, তো সেই দৃষ্টিতে যদি দেখেন যে ওই অবস্থান থেকে মার্জারের ফলে নিচে যাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। কাজে এটা ভালোর দিকে নিয়ে যাবে সেটা নিশ্চয়তা নাই, কিন্তু যে অবস্থানে আছে সেই অবস্থানে রেখে দিলে যা ঘটতো তার চাইতে খারাপ হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। মার্জার ইজ নট দ্য সলিউশন, সলিউশন ইজ অ্যান অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। মার্জার সলিউশন, কিন্তু মার্জারের পক্ষে ওই যে আপনি একটা প্রশ্ন করছেন যে আপনি ভাই ভালো ব্যাংক আমি কেন খারাপ ব্যাংক নিয়ে আমার ব্যালেন্স শিটটা খারাপ করব? আপনি আপনার ধরেন ওই যে এক গামলা দুধে এক ফোঁটা পেশাব ইজ স্পয়েল দ্য হোল থিংস। আপনার ব্যাংক প্রফিট করতেছে, ক্যাপিটাল আছে ভালো, আপনার ক্লাসিফিকেশন টলারেন্স লেভেলের নিচে, আপনি এখন একটা ব্যাংক মার্জার করে নিলেন, হ্যাঁ, তাহলে তার রেটিং কমে যাবে। যে ব্যাংকগুলোকে মার্জ করা হচ্ছে সেগুলি সবই লোকসানি ব্যাংক। সেগুলোকে পুরো বিক্রি করলেও নেট ওয়ার্থ, যেটাকে আমরা বলি, নিট সম্পদ হবে ঋণাত্মক। তাহলে প্রশ্নটা হচ্ছে যে এই ঋণাত্মক ব্যাংকগুলিতে যাদের ডিপোজিট আছে তারা ডিপোজিট পাবে কিভাবে? অ্যাকচুয়ালি সব ডিপোজিট দিয়ে দিলে পরে দেখা যাবে যে সকলের ডিপোজিট শোধ করা যাচ্ছে না। এই কারণেই এই ব্যাংকগুলোতে যখন চেক আসছিল সেই চেকগুলো রিবাফড হচ্ছিল, এগুলোর টাকা দেওয়া যাচ্ছিল না। এখন কনফিডেন্সের অভাবে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাবে, সেইটা আটকানোর জন্য আপাতত এইখানে কিছু টাকা দিতে হবে। এই টাকা কে দিবে সেটা হলো প্রশ্ন। মার্জ করা হচ্ছে যদি এক লোকসানি ব্যাংকের সঙ্গে আরেক লোকসানি ব্যাংকের মার্জ করা হয়, তাহলে তো ওই টাকা পাওয়া যাবে না, সংকট থেকে উত্তরণ হবে না। 20,44,396 কোটি টাকা ঋণ, যেখানে 6,67,000 কোটি টাকা খেলাপি। ব্যাংক কি করে? মামলা করে। যদি অর্থঋণের মামলা করেন আপনি, অর্থঋণের মামলা করলে যেটা হলো প্রথম, যদি ডিফেন্ডেন্ট এপিয়ার না করে তাহলে 90 ডেজের মধ্যে মামলা শেষ হয়ে যাওয়ার কথা। আর যদি ডিফেন্ডেন্ট এপিয়ার করে, মানে আদার সাইড যদি এপিয়ার করে, তাহলে ওই একটা সময় দেওয়া হয়, সময়ের মধ্যে সে স্টেটমেন্ট জমা দিবে, জমা দেওয়ার পরে একটা সময়ের মধ্যে। কিন্তু এই যে আমাদের অর্থঋণ আদালত আইনে যে টাইম শিডিউল দেওয়া বা ফ্রেমিং করা আছে, সেই টাইম শিডিউলের মধ্যে এটা হয় না। এবং আমরা দেখছি যে কোনো অর্ডারের অ্যাগেনস্টে ইন জেনারেল তারা হাইকোর্টে আসছে, রিট জুরিসডিকশনে আসছে। যেমন অকশন, যখনই মামলা ফাইল করার আগেই যে অকশন দেওয়া হয়, সেই অকশনকে চ্যালেঞ্জ করেই দেখা যায় হাইকোর্টে আসে। এবং হাইকোর্টে আসলে দেখা যায় ইন জেনারেল বলে আমি টাকা দিয়ে দিব, একটা সময় ব্রিদিং স্পেস দেয়, অ্যারাউন্ড 1 year 12 months-এর একটা সময় দেয়, তারা একটা ইনস্টলমেন্টের মধ্যে টাকা দিয়ে দেবে। বাট অনেকেই দেখা যায় যে যদি গুড বরোয়ার হয় তাহলে টাকা দেয়, আর যদি গুড বরোয়ার না হয় তাহলে সে এটা লিঙ্গারিং করার জন্য একটা ওয়ে আউট বের করে নেয়। এবং তখন এটা হাইকোর্ট আসে, হাইকোর্ট থেকে আবার অনেক সময় অ্যাপিলেট ডিভিশন যায়। তাহলে এই সার্কেলের মধ্যেই যখন যায় তখন দেখা যায় একটা লং টাইম ডিলে হয়ে যায়। এদিকে 5 আগস্টের পর পোশাক খাতে বেকার হয়ে পড়েছে লক্ষাধিক শ্রমিক। মব সৃষ্টি, অগ্নিসংযোগ আর লুটতরাজে ক্ষতির সম্মুখীন হয়েছে দেশের বেশ কয়েকটি সচল শিল্প প্রতিষ্ঠান, যেখানে বন্ধ করে দেয়া হয়েছে ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট। এই যে নির্বিচারে করছে, এখানে তো পলিটিক্যাল রিভেঞ্জ দিচ্ছে। পলিটিক্যাল রিভেঞ্জে তো তুমি ইকোনমি রান করতে পারবে না। অর্থাৎ এটা তো মানে ধরো তক্তা মারো পেরেক, এইভাবে সমাধান হবে না। ব্যবসায়িক প্রতিষ্ঠান সচল করা, শ্রমিকদের কাজে ফেরানো, বিনিয়োগ বাড়ানো এবং গ্রাহকের আমানত ফেরত না দিতে পারলে কতটা সফল হবে সরকারের এই উদ্যোগ? এটা খুবই জটিল। এখানে একদিকে শিল্প কারখানা চালু রাখার একটা ব্যাপার আছে, ভালো উদ্যোক্তা যারা আছেন, যেসব উদ্যোক্তা হয়তো সাময়িকভাবে ঋণ খেলাপিতে পড়ে গেছেন কিন্তু তারা ব্যাংকের সাথে সম্পর্ক
তারা নরমালাইজ করে তারা এটাকে ঠিক করতে পারবেন, সেটা একটা দিক আছে। কিন্তু অন্য দিক থেকে ব্যাংকের স্বাস্থ্য যদি ভালো না থাকে তো তাহলে তো আবার ঋণের সুদের হার বাড়বে, ঋণ দেওয়ার মতো টাকাও থাকবে না। সরকারকে এবং নীতি নির্ধারকদেরকে কিন্তু পুরো অর্থনীতির ব্যাপারটাকে মাথায় রেখেই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। ঋণ খেলাপির সংখ্যা কমে আসুক, প্রকৃত ব্যবসায়ীরা ব্যবসার সুযোগ পাক, দেশের বিনিয়োগ বাড়াতে বিদেশে ভাবমূর্তি বাড়ানো, পাচার হওয়া অর্থ ফেরত আসা এবং ব্যাংকিং সেবা নেওয়া গ্রাহকরা ফেরত পাক তাদের আমানত, তবেই ফিরে আসবে দেশের অর্থনৈতিক গতি। আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। দেশের অর্থনীতিকে সচল রাখতে শক্তিশালী আর্থিক খাতের কোনো বিকল্প নেই। ব্যাংক একীভূত করার চেয়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির দিকে মনোযোগ দিতে হবে। উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। আজ এ পর্যন্তই। আপনার চারপাশের যে কোনো সমস্যার কথা আমাদের জানাতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইমেইল প্রেক্ষাপট@yahoo.com, ফেসবুক প্রেক্ষাপট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।